ভাগ হচ্ছে না এনবিআর, বিক্ষুব্ধদের দাবি মেনে নিল সরকার। অর্থ মন্ত্রণালয়ের অধীনে হবে স্বতন্ত্র বিভাগ। 31 জুলাইয়ের মধ্যে অধ্যাদেশে সংশোধন। অভিমানের সুযোগ নেই সরকারের। ডিসেম্বরে নির্বাচন দাবি বিএনপির। সরকারের মেয়াদ বৃদ্ধির পক্ষে নয় জামায়াত। অন্যান্য দলের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক। সংস্কার নিয়ে 33 দলের বৈঠকেও আসেনি সমঝোতা। দ্বিমতের বিষয়গুলোর শিগগিরই জনসম্মুখে প্রকাশ করবে ঐকমত্য কমিশন। জুলাই হত্যাকাণ্ডের বিচার শুরু। চানখারপুলে আনাস সহ 6 হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল। পলাতক 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। এবং সরকারি চাকরি অধ্যাদেশের প্রতিবাদে সচিবালয়ে বিক্ষোভ। ষড়যন্ত্রের অভিযোগ হাসনাতের। আবারও বিক্ষোভ নগর ভবনে। স্বাগত শান্তবাজারের পুরো আয়োজন জুড়ে। সঙ্গে আছে আমরা দুজন, আমি মেহেরিন আনি এবং আমি উজ্জ্বল হাফিজ। আন্দোলনরত এনবিআর কর্মীদের দাবি মেনে নিয়েছে সরকার। ভাগ হচ্ছে না জাতীয় রাজস্ব বোর্ড। 31 জুলাইয়ের মধ্যে অধ্যাদেশে সংশোধন করা হবে। সন্ধ্যায় অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। এখন এনবিআরকে অর্থ মন্ত্রণালয়ের অধীনে একটি স্বতন্ত্র বিশেষায়িত বিভাগের মর্যাদায় উন্নীত করা হবে। এর আগে গত 12ই মে এনবিআর ভাগ করে অধ্যাদেশ জারি করে সরকার। এরপর থেকেই এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে অবস্থান ও কর্মবিরতি চলছিল। বিকেল এক সংবাদ সম্মেলনে কাল থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছিলেন তারা। আন্দোলনকারীরা এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ পুনর্বিবেচনার পাশাপাশি রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ, রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করা, সব অংশীজনের মতামত নিয়ে রাজস্ব ব্যবস্থা সংস্কার করার দাবি জানান। কর্মবিরতির কারণে প্রতিষ্ঠানটির সেবা প্রদান কার্যক্রম প্রায় বন্ধ হয়ে পড়ে। অন্তর্বর্তী সরকারের কাছে সংস্কারের পরিকল্পনা সুস্পষ্ট করা এবং ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলটির আরেক নেতা গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেছেন, বেশি দিন ক্ষমতায় থাকতে চায় অন্তর্বর্তী সরকার। এ অবস্থায় নির্বাচনী রোডম্যাপের দাবিতে ফের রাজপথে নামার হুঁশিয়ারি রুহুল কবির রিজভীর। বিস্তারিত প্রতিবেদনে। রাজনৈতিক সংকট কাটাতে শনিবার প্রধান দলগুলোর সাথে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে এদিনও সে অর্থে সংকট কেটেছে বলে মনে করছেন না রাজনীতিবিদরা। মহিলা দলের সংগ্রামী সেই কথাই আবার তুলে ধরেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, নির্বাচন নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। রোববার প্রেস ক্লাবে মহিলা দলের এক আলোচনা সভায় তিনি অন্তর্বর্তী সরকারের কাছে প্রশ্ন রাখেন, গণতন্ত্রের মুক্তির জন্য আর কতদিন তাদের অপেক্ষা করতে হবে। সেই -2 থিওরির আপনারা নতুন কুশীলব কিনা এটা নিয়ে তো এখন ভাবার অবকাশ রয়েছে। এদিকে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে 12 দলীয় জোটের প্রতিবাদ সভায় বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার প্রধান দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চান, তবে পদত্যাগ করতে চান এনসিপির কর্মকাণ্ডে বিরক্ত হয়েই। নাহিদকে ডেকে বা উনি গেছেন, আমি শুনেছি ওকে কিছু বকাঝকা দিয়ে বলছে, তোমরা যা শুরু করছো তাতে আমার পক্ষে থাকা সম্ভব না। যা যা ওনার সুবিধার দরকার তা নিচ্ছেন, এটি তো বলতে চাইছেন, কিন্তু আরো কিছু সুবিধা তো অন্যদেরকে দিতে হয় নাকি? সেই সুবিধাটা দিয়ে তিনি যা করতে চান সেই কাজটা শেষ না হওয়া পর্যন্ত ডক্টর ইউনূস দেহত্যাগ করলো, পদত্যাগ। আর বিকেলের রাজধানীতে এনপিপির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, মানুষের মধ্যে এখন অস্থিরতা তৈরি হয়েছে। জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন এখন সবচেয়ে জরুরি উল্লেখ করে আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের দাবি করেন তিনি। বিএনপির দাবি, আগামী ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। জনগণ অবিলম্বে দেশের ইতিহাসের সবচেয়ে অবাধ, নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন দেখতে পাবে। এক অনিশ্চিতকর রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে একরকমের অস্থিরতা তৈরি হচ্ছে প্রায় প্রতিদিন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অন্তর্বর্তী সরকারকে তাদের পরিকল্পনা স্পষ্ট করার আহ্বান জানান। রাষ্ট্রে স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদ রুখে দিতে সবচেয়ে বেশি প্রয়োজন জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন। সরকার অবশ্যই জনগণের কথা শুনতে, জনগণের ন্যায্য দাবি মানতে বাধ্য। এখানে সরকারের মান অভিমান কিংবা রাগ বিরাগের কিন্তু কোনো সুযোগ নেই। আগামী অর্থবছরের বাজেট ঘোষণার মাত্র কয়েকদিন আগে জাতীয় রাজস্ব বোর্ড সংস্কারের উদ্যোগ সংকট তৈরি করবে বলেও মন্তব্য করেন তারেক রহমান। সংস্কার চাপিয়ে দিয়ে রাজস্ব আদায়ের ক্ষেত্রে যে একটি অচল অবস্থা সৃষ্টি করেছে, এটি আমাদের অর্থনীতির জন্য কিন্তু খুব ভালো বিষয় নয়। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। জামায়াতে ইসলামী কোনো অবস্থাতে অন্তর্বর্তী সরকারের মেয়াদ বাড়ানোর পক্ষে না বলে জানিয়েছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ায় চা শ্রমিকদের সাথে মতবিনিময় সভায় কথা জানান তিনি। সময় জামায়াতের এই সর্বোচ্চ নেতা আরও বলেন, রমজানের আগে বা পরে অবশ্যই নির্বাচন দিতে হবে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকার ইতিবাচক বলেও জানান তিনি। এছাড়া মানবিক করিডোরের বিষয়ে ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, দেশে নির্বাচিত সরকার আসলে আলাপ আলোচনার মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। চা শ্রমিকদের সাথে মতবিনিময় সভা ছাড়াও দিনব্যাপী দলীয় নানা কর্মসূচিতে অংশ নেন জামায়াতের আমির। আমরা দুইজন প্রতিনিধির কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য কোনো প্রশ্নই ওঠে না। মানবিক করিডোর নো, আমরা নো বলে এসেছি। বন্দর আমরা নো বলে এসেছি। দেশের স্বার্থের বিরুদ্ধে আমরা কোনো কিছুতে হা বলি না। এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুন এর ভিতরে আপনি নির্বাচন দিবেন। তিনি বলেছেন যে আমি আমার কথায় শক্ত আছি এবং সেই নির্বাচন আপনারা পাবেন। তবে আমি চাচ্ছি এমন একটা নির্বাচন যেটা ইতিহাস সৃষ্টি করবে এবং যেখানে প্রত্যেকটি মানুষ ভোট দিয়ে হাসি মুখে বের হবে। রাজনৈতিক সংকট উত্তরণে প্রধান উপদেষ্টার সঙ্গে যমুনায় আজ বৈঠকে বসছেন 20 জন রাজনৈতিক নেতা। সবশেষ খবর জানাতে যুক্ত আছেন সহকর্মী তৌহিদুল তারেক। তারেক, জানাবেন এখন পর্যন্ত কতজন যমুনায় উপস্থিত হলেন, আর বৈঠকে কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে, কোনো আভাস মিলল কিনা? উজ্জ্বল, যে বিষয়টি আসলে উল্লেখ করেছেন যে দেশের যে চলমান রাজনৈতিক সংকট চলছে তা নিরসনের জন্যই কিন্তু আজ দ্বিতীয় দিনের মতো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সাথে বৈঠক করছেন। প্রথম দিন জামায়াত ইসলাম, বিএনপি এবং এনসিপির সাথে বৈঠকের পর কিন্তু আজ 20টি রাজনৈতিক দলের সাথে তার বৈঠক হওয়ার কথা ছিল এবং সেই কথা অনুযায়ী প্রথম দফায় 11টি রাজনৈতিক দল এই মুহূর্তে বৈঠক করছেন প্রধান উপদেষ্টার সঙ্গে। এবং আমরা যা জানতে পেরেছি এরই ধারাবাহিকতায় পর্যায়ক্রমে সন্ধ্যা 6টায় আরও 9টি ইসলামী দলের সাথে কিন্তু প্রধান উপদেষ্টার একটি বৈঠকের কথা রয়েছে। কিন্তু আমরা একটু জানতে পেরেছি প্রথম বৈঠকটি বিলম্বিত হওয়ায় দ্বিতীয় বৈঠকটিও স্বাভাবিকভাবে একটু বিলম্ব হবে। তবে যে বিষয়টি আপনি উল্লেখ করেছেন যে কোন বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা হতে পারে সে সম্পর্কে এখনো সুস্পষ্ট কোনো আভাস পাওয়া যায়নি। তবে দেশের বর্তমান যে পরিস্থিতি রয়েছে এবং আমরা সম্প্রতি যে বিষয়গুলো প্রত্যক্ষ করেছি, প্রধান উপদেষ্টার যে আসলে পদত্যাগের যে গুঞ্জন ছিল, একই সাথে নির্বাচন নিয়ে যে কানাঘুষোগুলো চলছে আসলে তা নিয়ে আসলে আমরা বলতে পারি যে আসলে নির্বাচন থেকে শুরু করে জুলাই আন্দোলনে শহীদদের যে খুনিরা রয়েছেন তাদের বিচার থেকে শুরু করে যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আলাপ আলোচনা হওয়ার কথা রয়েছে বলে কিছুটা আভাস পাওয়া যাচ্ছে। এবং একই সাথে আমি একটু উল্লেখ করতে চাই যে প্রথম দফায় কিন্তু 11টি দলের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যের কথা, বৈঠকের কথা রয়েছে, যাদের মধ্যে এলডিপি সহ রয়েছেন জাতীয় নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, এবি পার্টি সহ 11টি পার্টি কিন্তু প্রথম দফার বৈঠকে অংশ নিয়েছেন এবং দ্বিতীয় দফার বৈঠকে 9টি ইসলামী দল কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন। এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানতে পেরেছি। তবে এখন যেহেতু বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে, আমরা আঁচ করতে পারছি যে প্রথম দফার যে বৈঠকটি রয়েছে তা খুব দ্রুতই শেষ হবে। এরপরেই কিন্তু যে নেতারা আসলে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন তারা এ সম্পর্কে আমাদের ব্রিফ করবেন। এরপরেই কিন্তু আমরা সুস্পষ্ট কিছু বিষয় জানতে পারবো যে প্রথম দফার বৈঠকে রাজনৈতিক যে নেতারা রয়েছেন তাদের সাথে প্রধান উপদেষ্টার কি আলোচনা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে নেতারা বৈঠক শেষে বের হচ্ছেন। আশা করছি যে এই ব্রিফ শেষে আমরা আরো সুস্পষ্ট কোনো বিষয় আমরা আপনাদের জানাতে পারবো। এই ছিল আমার কাছে সর্বশেষ।
তৌহিদুল তারেক জানাচ্ছিলেন প্রধান উপদেষ্টার সঙ্গে যমুনায় রাজনৈতিক নেতাদের বৈঠকের খবর। ৩৩টি রাজনৈতিক দলের সঙ্গে সংস্কার নিয়ে প্রথম পর্যায়ের আলোচনা শেষ হলেও ঐক্যমত্যে আসা যায়নি বলে জানিয়েছে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। তিনি বলেন, যেসব বিষয়ে দলগুলোর সাথে ঐক্যমত্যে পৌঁছানো যায়নি কমিশন তা শিগগিরই জানাবে। সুশীল সমাজের আলোচনায় উঠে আসে সংস্কার ও নির্বাচনের নানা প্রস্তাব ও পরামর্শ। এ সময় ক্ষমতার অপব্যবহার বন্ধ করতে সবাই একমত হয়। বিস্তারিত শাহাদাত অব্রের প্রতিবেদনে। সংবিধান, নির্বাচন ব্যবস্থা সংস্কার সহ 5 সংস্কার কমিশন নিয়ে ঐক্যমতে পৌঁছাতে প্রথম ধাপে 33 রাজনৈতিক সংগঠনের সঙ্গে বৈঠক শেষে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শুরু করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। রোববার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আলোচনায় অংশ নেয় চিকিৎসক, শিক্ষক, বুদ্ধিজীবী, সমাজকর্মী সহ বিশিষ্টজনেরা। এ সময় বক্তারা বলেন, 9 মাসে আইনশৃঙ্খলা বাহিনীর অবনতি হয়েছে, যার নেতিবাচক প্রভাব পড়েছে সংস্কার কার্যক্রমেও। আইনের শাসন এবং প্রতিষ্ঠানকে তার নিজের জায়গায় ফিরিয়ে আনা, তার যে প্রতিষ্ঠানগুলো ধ্বংসপ্রাপ্ত, যেখানে কোনো ডিউ প্রসেসের আর একেবারেই কোনো ধরনের বালাই ছিল না, সেই জায়গায় ডিউ প্রসেসে ফিরে আসা, রাস্তার চাপে কিংবা একটা আন্দোলনের চাপে যে কোনো কিছুতে নতি স্বীকার করা, এটা সরকারের জন্য ক্ষতির কারণ হচ্ছে এবং সেটা আসলে আলটিমেটলি আমাদের এই সংস্কার প্রক্রিয়াটাকেও পিছিয়ে দেবে। নাগরিক সমাজ ও রাষ্ট্রের মধ্যে ভারসাম্য রক্ষা করার প্রস্তাব দিয়ে সংবিধানের যতটুকু প্রয়োজন ততটুকু পরিবর্তনের পক্ষে মত দেন সুশীল সমাজ। চেকস অ্যান্ড ব্যালেন্সের কথা যেগুলো বলা হচ্ছে, যেগুলো আমাদের মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টিগুলো মানছেই না এবং তাদেরকে মানাবার জন্য নানাভাবে চেষ্টা করা হচ্ছে। এর আগে যে মেজর জেনারেল মুনিরুজ্জামান ছিলেন, উনি এখন নেই, উনি বলছেন যে সেই সংস্কারই করতে হবে যেগুলো রাজনৈতিক দল মানবে, না হলে এটা করে লাভ নেই। এ সময় দ্বিধা প্রকাশ করে ডক্টর গীতিয়ারা নাসরিন বলেন, গণমাধ্যম এখন যে ভূমিকায় আছে সেই ভূমিকায় থাকলে নির্বাচন সঠিকভাবে হবে না। গণমাধ্যম সংস্কার কমিশন দীর্ঘ রিপোর্ট দিয়েছে, বলেছে ইমিডিয়েটলি কি করতে হবে তা বলেছে। আমি শুধু রাজনৈতিক দলগুলোকে একটাই প্রশ্ন করতে চাই যে গণমাধ্যম যে অবস্থায় আছে সেই অবস্থায় যদি থাকে তাহলে কি আপনারা নির্বাচনটাও ঠিকমতো করতে পারেন? এছাড়াও সব ধর্মকে সাথে নিয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা। কোনো ধর্মকে যেন আঘাত করা না হয় সেদিকে লক্ষ্য রাখতে বলা হয় কমিশনকে। কোনো সময় যদি কোনো দেশে বৈষম্য হয়, কোনো নাগরিক বাদ পড়ে না, সংখ্যালঘুও বাদ পড়ে না, সংখ্যা গরিষ্ঠও বাদ পড়ে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমরা সংখ্যাগরিষ্ঠটা মনে করি আমরাই বুঝি সাফার করেছি। বৈষম্য যদি হয়, এভরি সিঙ্গল পারসন উইল বি দ্য ভিক্টিম অফ দ্যাট। সো সংখ্যালঘুরাও তার হাত থেকে কোনোদিন মুক্তি পায়নি, কারণ জাস্টিস তো ছিল না। ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, প্রথম দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে নানা বিষয়ে ঐক্যমত্য আসেনি। যেসব বিষয়ে ঐক্য আসেনি সেই বিষয়ে জনসম্মুখে প্রকাশ করা হবে বলেও জানান তিনি। তবে ক্ষমতার অপব্যবহার বন্ধ করতে সবাই একমত হয়েছেন। এক জায়গায় সকলেই একমত হচ্ছেন যে ক্ষমতার যে এককেন্দ্রীকরণ সেটাকে বন্ধ করার চেষ্টা করতে হবে, কিন্তু কেবলমাত্র সেটা এই ধরনের প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যেই সম্ভব হবে কিনা সেটা নিয়ে অনেকের মনে প্রশ্ন আছে, যেগুলো আলোচিত হওয়া দরকার। আমরা মনে করছি যে রাজনৈতিক দলগুলো একভাবে বিবেচনা করছেন, তো নাগরিক সমাজ অন্যভাবে বিবেচনা করলে তাদের সেই আলোচনাটা রাজনৈতিক দলগুলোকে প্রভাবিত করবে, নাগরিক সমাজের অন্যান্য অংশকে প্রভাবিত করবে। নাগরিকদের মধ্যে এই আলোচনাটা খুবই জরুরি। সংস্কার কার্যক্রমে ঐক্যমত্য গঠনের লক্ষ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত 15 ফেব্রুয়ারি জাতীয় ঐক্যমত্য কমিশনের কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষ করেছে কমিশন। শাহাদাত অব্র, এখন, ঢাকা। জুলাই আগস্টের রাজধানীর চানখারপুলের শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। পরে চার্জ আমলে নিয়ে পলাতক 4 পুলিশ কর্মকর্তাকে হাজিরের নির্দেশ দেওয়া হয়। আর এর মধ্য দিয়ে জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার শুরু হলো। এই মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনকে আসামি করা হয়েছে। একই সঙ্গে আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় 7 আসামিকেও ট্রাইব্যুনালে আনা হয়েছে। বিস্তারিত মশিউর অনেকের প্রতিবেদনে। 5 আগস্ট চানখারপুলে শহীদ আনাস সহ 6 জনকে হত্যার ঘটনায় ট্রাইব্যুনালে 8 জন পুলিশ সদস্যের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।
আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিলের সময় চিফ প্রসিকিউটর তুলে ধরে বলেন, দেশজুড়ে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতাকে হত্যার মধ্যেও কোনো অনুশোচনা না করে ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে মরিয়াছিলেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন প্রথমবারের মতো শহীদ আনাসের লেখা শেষ চিঠি ট্রাইব্যুনালে পড়ে শোনান চিফ প্রসিকিউটর। আদালতে তৈরি হয় এক হৃদয় বিদারক পরিবেশ। প্রতিবেদনে উঠে আসে, আন্দোলন দমাতে ব্যবহার করা হয় যুদ্ধ ব্যবহৃত চাইনিজ রাইফেল, এপিসি কার, র্যাবের হেলিকপ্টার, অত্যাধুনিক ড্রোন ব্যবহারের তথ্য, যা মানবতা বিরোধী অপরাধের অন্যতম উপাদান। শেখ হাসিনার নির্দেশ পালনে সরাসরি ঘটনাস্থলে উপস্থিত থেকে ছাত্র জনতাকে গুলির নির্দেশ দেন তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ অন্য অভিযুক্তরাও। এ তথ্যও তুলে ধরা হয় ট্রাইব্যুনালের কাছে। শেখ হাসিনা কিভাবে ছাত্র জনতাকে হত্যা করে নির্মূল করার ব্যাপারে অনড় ছিলেন সেই কথাগুলো তুলে ধরেছি। বিভিন্ন বাহিনীর প্রধানদের সাথে তার কী ধরনের কনভারসেশন হয়েছে সেগুলো তুলে ধরেছি। সেনাবাহিনী তাকে শক্তি প্রয়োগ থেকে বিরত রাখার চেষ্টা করেছে সেগুলো আমরা বলেছি। আসাদুজ্জামান কামাল, ওবায়দুল কাদের, সালমান এফ রহমান এবং আনিসুল হক তারা যেভাবে গণহত্যাকে ফ্যাসিলিটেট করার ব্যাপারে শেখ হাসিনাকে বাধ্য করেছেন বা শেখ হাসিনাকে প্রভাব বিস্তার করে শেখ হাসিনাকে অনড় রেখেছেন সেই বিষয়গুলো তুলে এনেছি। এই মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী সহ 4 জন পলাতক থাকলেও বাকি 4 জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। পলাতক 4 জন সহ 8 আসামিকে 3 জুন ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। বৈষম্য বিরোধী আন্দোলনের উপরে সরকার কী ধরনের দমনপীড়ন চালিয়ে এই সিভিলিয়ান একটা পপুলেশনকে পারসিকিউশনের মাধ্যমে, মার্ডারের মাধ্যমে এবং অন্যান্য পদ্ধতিতে নির্যাতনের মাধ্যমে, আক্রমণের মাধ্যমে কিভাবে এটাকে একটা গণহত্যায় পরিণত করা হলো। জেনোসাইডের সংজ্ঞায় গণহত্যা না, বাংলাদেশের প্রচলিত বাংলা ভাষায় গণহত্যা বলতে যা বোঝায় সেই গণহত্যার মাধ্যমে এই ছাত্র জনতাকে যেভাবে নির্মূল করার চেষ্টা করা হয়েছে, যেভাবে আক্রমণ করা হয়েছে সেই পটভূমি আমরা তুলে এনেছি এবং সেটার পেছনে দল হিসাবে আওয়ামী লীগ, জোট হিসেবে 14 দল, অঙ্গ সংগঠন হিসেবে আওয়ামী লীগের ছাত্রলীগ, যুবলীগ এবং অন্যান্য সংগঠনসমূহের কথা আমরা তুলে এনেছি। এদিন আশুলিয়ায় 6 জনের লাশ পোড়ানোর মামলায় আদালতে হাজির করা হয় অভিযুক্ত 7 জনকে। তাদের বিরুদ্ধেও দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানায় প্রসিকিউশন টিম। এদিকে অনলাইনে শেখ হাসিনার বক্তব্যের জন্য শেখ হাসিনা সহ 2 জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে 3 জুনের মধ্যে ভারতে অবস্থান করা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। মশিউর অনিক, এখন, ঢাকা। সরকারি চাকরির সংশোধিত অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ করেছে কর্মচারীরা। এ অবস্থায় আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এছাড়া সচিবালয় থেকে আওয়ামী ফ্যাসিস্টদের দোসর ও চুক্তিভিত্তিক নিয়োজিত বিতর্কিত কর্মকর্তাদের অপসারণের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। আসিফ ইকবালের প্রতিবেদনে বিস্তারিত। প্রশাসনের শৃঙ্খলা ফেরাতে গত বৃহস্পতিবার সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ এর খসড়ায় অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ, যেখানে বিনা তদন্তে 8 দিনের নোটিশে চাকরি থেকে অব্যাহতির বিধান রয়েছে। এর প্রতিবাদে সচিবালয়ে কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের ব্যানারে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। বিক্ষোভকারীরা বলছেন, আইনটি সংশোধনে তাদের মতামত নেওয়া হয়নি, তাই আতঙ্ক ও ভীতি ছড়িয়েছে তাদের মাঝে। আইনটি চাপিয়ে দিলে বর্তমান সরকারের বৈষম্য বিরোধী নীতি ও ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে বলেও মত তাদের। এই আইন আমরা চাই না, কারণ আমরা অনেক ধাপ পার হয়ে সরকারি চাকরিতে ঢুকছি। 1 দিনের, 2 দিনের, 7 দিনের নোটিসে আমরা চাকরি থেকে বের হতে পারবো না। কিছু অফিসারদের ক্ষেত্রে আক্রোশ থাকে, কিন্তু কর্মচারীদের ক্ষেত্রে কর্মকর্তাদের আক্রোশ থাকে, সেটা দেখা যাবে কাজে লাগাতে পারে, হয়তো বা সুযোগের শব্দ বার করতে পারে। যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের ভালোভাবে না নিবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। সচিবালয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনা সরকার ভোটে কারচুপি করার জন্য 2018 সালে সরকারি চাকরি বিধিমালা আইন সংশোধন করে। প্রয়োজনীয়তা থাকায় যেটি সংশোধন করছে সরকার, তবে এ নিয়ে এখন সমস্যা দেখা দেয় তা আলোচনার মাধ্যমে সমাধান করা হবে বলে আশ্বাস উপদেষ্টার। আওয়ামী লীগ সরকার যে একটা সংশোধন করে ইলেকশনটা যেন ম্যানিপুলেট করতে পারে, ওই জন্য একটা কিছু সংশোধন করছিল। ওই সংশোধনটাই শুধু বাদ দেওয়া হয়েছে, আগে যেরকম আইনটা ছিল ওইটাই করা হয়েছে। তারপরেও যদি তাদের কোনো রকমের থাকে তারা আলোচনা করতে পারবে, ক্যাবিনেট ডিভিশনে বা সংস্থাপনের সাথে আলোচনা করে সমস্যাটা সমাধান করে নেবে।
এদিকে আওয়ামী ফ্যাসিস্ট দোসর ও চুক্তিভিত্তিক নিয়োজিত বিতর্কিত কর্মকর্তাদের অপসারণের প্রজ্ঞাপন জারির দাবিতে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। আন্দোলনকারীরা বলেন, সচিবালয়ের মতো জায়গায় এখনও ফ্যাসিস্টদের দোসররা রয়ে যাওয়ায় বিঘ্নিত হচ্ছে স্বাভাবিক কর্মকাণ্ড। আওয়ামী লীগ নিষিদ্ধ করছে সরকার, ছাত্রলীগ নিষিদ্ধ করছে, যুবলীগ নিষিদ্ধ করছে, তাহলে তাদের মাস্টারমাইন্ড যারা, তারা প্রশাসন চালাবে কেন? সরকার মধ্যে কিছু এজেন্ট ঢুকে পড়ছে এবং তারা নানাভাবে লাভবান হয়ে এই সরকারকে ব্যর্থ করার জন্য তারা চেষ্টা চালাচ্ছে। সচিবালয় থেকে অবিলম্বে ফ্যাসিবাদের দোসরদের অপসারণ করা না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সচিবালয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে দাবি করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সরকারকে সহযোগিতা না করলে তাদের বিকল্প খোঁজা হবে বলেও জানান তিনি। দক্ষিণ চট্টগ্রামের কয়েকটি উপজেলায় এনসিপির দিনব্যাপী পথসভায় বক্তব্যে এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। নির্বাচনের আগে জনগণের কাছে যাওয়া ও বৈষম্যহীন বাংলাদেশের রূপরেখা তুলে ধরতে এনসিপির এমন আয়োজন বলে জানান দলটির নেতারা। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন শোয়েব রহমান। ৫ আগস্টের পর বেশ কয়েকবারই চট্টগ্রাম এসেছেন হাসনাত আব্দুল্লাহ। তবে এবারের আশাটা কিছুটা ভিন্ন। জনগণের কাতারে নেমে এসে জনগণকে সম্পৃক্ত করার বিশেষ মিশনে এসেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের এই মুখ্য সংগঠক। কেমন সাড়া পেয়েছেন সেটি হয়তো সময় বলে দিবে। চট্টগ্রামের দক্ষিণের উপজেলাগুলোতে পথসভার মাধ্যমে আগামীর নতুন বাংলাদেশের বার্তা পৌঁছে দিয়েছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, সচিবালয়ে সরকারের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। বিশৃঙ্খলাকারীদের হুঁশিয়ার করে দিয়ে তিনি বলেন, জনগণের কাতারে নেমে এসে সরকারকে সহযোগিতা করুন, অন্যথায় বিকল্প খুঁজে নেওয়া হবে। বাংলার আকাশে আর কোনোদিন জুলুম লেখা হবে না। আমরা জুলুমের পরিবর্তে আমরা ইনকিলাব লিখেছি। সুতরাং এখন যারা ষড়যন্ত্র করছেন, আপনাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, আপনারা জনতার কাতারে নেমে এসে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করার মধ্য দিয়ে বিচার, সংস্কার এবং নির্বাচনের দিকে এগিয়ে যান। দলের প্রথম পথসভা ও বড় আয়োজনকে ঘিরে দিনভর সরব ছিলেন দক্ষিণ চট্টগ্রামের এনসিপি কর্মীরা। মজ্জারটেক, আনোয়ারা কিংবা বাঁশখালী, সবখানেই ছাত্র জনতার ব্যাপক উপস্থিতি জানান দেয় পরিবর্তনের আকাঙ্ক্ষায় উদ্গ্রীব তরুণরা। সবার দাবি নতুন বাংলাদেশের, যেখানে থাকবে না বৈষম্য, শোষণ, নিপীড়ন। আমরা এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ, আমরা একটি সুখী, সমৃদ্ধ, বৈষম্যহীন, সাম্য মানবাধিকারের ভিত্তিতে, মানবিক মর্যাদার ভিত্তিতে একটা বাংলাদেশ গড়ার। আমাদের এই দেশের মধ্যে নানা মতের মানুষ থাকবে, নানা পথের মানুষ থাকবে, কিন্তু প্রত্যেকটা মানুষ তার সম্মান নিয়ে, নাগরিক মর্যাদা নিয়ে এই দেশে মাথা উঁচু করে বাস করবে। পথসভায় লিফলেট বিতরণ করেন এনসিপির নেতারা। কথা বলেন স্থানীয় নেতৃবৃন্দের সাথেও। এই বাংলাদেশকে রক্ষার্থে, বাংলাদেশের সুরক্ষার জন্য, সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা চাই পুরো বাংলাদেশ, পুরো চট্টগ্রাম, পুরো বাঁশখালী সকলে আমাদের সাথে থাকুক, এনসিপির সাথে থাকুক। আমরা চাই আমাদের নতুন বাংলাদেশে শিক্ষা, স্বাস্থ্য কোনো পণ্যে পরিণত হবে না। সবাই সুশিক্ষার অধিকার রাখে। পকেটে টাকার অভাবে কেউ চিকিৎসার অভাব ভোগ করবে না। সবার জন্য সুচিকিৎসা নিশ্চিত হবে নতুন বাংলাদেশে। আমাদের এই বড় স্বপ্ন পূরণ করতে আপনাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। অন্তর্বর্তী সরকার নির্বাচনের যে সময়ের কথা বলে আসছে, তাতে সময় আছে আর 1 বছর বা তারও কম। এ সময়ে চট্টগ্রামের উপজেলা পর্যায়ে এমন পথসভা দারুণ কার্যকর হবে বলে মনে করছে এনসিপি। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির মেয়র হিসেবে শপথ নিতে হাইকোর্টে রিট করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তার পক্ষে রিটটি দায়ের করা হয়। এর আগে বৃহস্পতিবার ইশরাককে ডিএসসিসি মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট
খারিজ করেন বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ। রিট করার এখতিয়ার না থাকায় রিটটি খারিজ করা হয় বলে জানায় হাইকোর্ট। পরে রিট খারিজের এ আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আবেদন করেছেন রিটকারীর আইনজীবী। ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়ানোর জন্য গত এক সপ্তাহ ধরে ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনের সামনে বিক্ষোভ করেন তার সমর্থকরা। পরে নগর ভবনের কর্মচারীরাও কর্মবিরতিতে চলে যান। তার কারণে নগরবাসী বঞ্চিত হন নাগরিক সেবা গ্রহণ থেকে, স্থবির হয়ে পড়ে নগর ভবনের কার্যক্রম। মৌলভীবাজারের সীমান্ত এলাকা দিয়ে নতুন করে 153 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবি কর্মকর্তারা জানান, ভোরে মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে বিএসএফ 153 জনকে পুশিন করে পরে তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে বিজিবি। এর মধ্যে লাতু বিওপি ক্যাম্প থেকে 79 জন, পাল্লাথল বিওপি ক্যাম্প থেকে 42 জন ও নয়াগ্রাম বিওপি ক্যাম্প থেকে আটক করা হয়েছে 32 জনকে। প্রতিদিন এই ভারতের সীমান্ত এলাকা দিয়ে ঘটছে পুশিনের ঘটনা। এ পর্যন্ত বড়লেখা সীমান্ত এলাকা থেকে মোট 302 জনের পুশিনের ঘটনা ঘটেছে। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি অপারেটরকে দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে বন্দর ভবনের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদ। দাবি আদায়ে আগামীকাল বন্দরের মূল সড়ক ও সব গেট অবরোধ করার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। সকাল 10টা থেকে দুপুর 12:30 পর্যন্ত বন্দর ভবনের সামনের সড়ক বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময় মিছিল সহ বিক্ষোভ সমাবেশ করেন বন্দরের শ্রমিক কর্মচারীরা। বক্তারা বলেন, নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বন্দরের রাজস্ব আয়ের মূল যোগানদার। বছরে এই টার্মিনাল থেকে 1,500 কোটি টাকা আয় হয়। অত্যাধুনিক যন্ত্রপাতি থাকায় স্বয়ংসম্পূর্ণ এই টার্মিনাল বিদেশি অপারেটরকে দেয়া হলে বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা বিদেশে চলে যাবে বলে অভিযোগ করেন তারা। এ সময় অপারেটর সাইফ পাওয়ারটেককে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল থেকে চলে যাওয়ার দাবি জানান তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদ। কোরবানির ঈদ সামনে রেখে চাঁদপুরে গরু মোটাতাজাকরণে ব্যস্ত খামারিরা। তবে এবারও জেলায় চাহিদার তুলনায় ঘাটতি থাকছে পশু সরবরাহের। অথচ পদ্মা মেঘনার বিস্তীর্ণ চরাঞ্চলেই রয়েছে ঘাটতি পূরণের বিপুল সম্ভাবনা। গোখাদ্যের দাম স্থির থাকায় লাভের আশা করছেন খামারিরা। চরাঞ্চলে গবাদি পশুপালন বৃদ্ধিতে আরও গুরুত্ব দেওয়ার কথা বলছে প্রাণী সম্পদ কর্মকর্তা। তালহা জুবায়েরের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। চাঁদপুরের চরাঞ্চল, যেখানে হাজারো পরিবার প্রতিনিয়ত লড়ে যাচ্ছে জীবিকার জন্য। নদীতে মাছ ধরা আর কৃষিকাজের পাশাপাশি তাদের অন্যতম উপার্জনের পথ এখন গবাদি পশুপালন। সহজলভ্য গোখাদ্য আর বিস্তৃত চরভূমির সুবিধায় চরাঞ্চলের প্রতিটি বাড়িতেই দেখা মেলে গরু ছাগলের পাল। মেঘনার বুকে জেগে ওঠা কোম্পানির চর। বিধবা শাহনাজ বেগম ঈদকে সামনে রেখে বর্গায় পালন করছেন 3টি গরু। টানাটানির সংসারে জীবিকা উপার্জনের অন্যতম উৎস গরু পালন। গরুরে ঘাস কাটে না দেয়, গরু পানি খাবাই, এই গরু পিছনে তো সবকিছু আমার যাইতে আছে কষ্ট। আল্লাহ যদি মিলাই তাহলে টাকা দিয়ে ঈদ করবো। চরের আরো অনেক নারী শাহনাজের মতো স্বপ্ন দেখছেন একটু সচ্ছল জীবনের। পশুপালন আজ শুধু জীবন ধারণের পথ নয়, বরং প্রান্তিক অর্থনীতির এক সম্ভাবনাময় দিগন্ত। সহায়তা পেলে আগামীতে আরো বেশি গবাদি পশু পালন করে ক্রেতা চাহিদা মেটানোর আশা এই নারীদের। একটা বর্গা সন্ধ্যা হালে হাইলা 10টা আয় ব্যয় করে সবের বালাগুলো আছে। নতুন জামা দিমু, স্কুলে লেখাপড়া করামো, স্কুলে বেতন দিমু, দেখা যাচ্ছে ভবিষ্যৎ করিয়া দিমু ছেলে মেয়ে, এই জন্য কষ্ট করতে আছি গরু ছাগল নিয়ে। এদিকে ঈদকে ঘিরে জমে উঠেছে খামারগুলো। ছোট বড় খামারে চলছে গরুর নিয়মিত পরিচর্যা। কাঁচা ঘাসের পাশাপাশি গোখাদ্যের দাম স্বাভাবিক থাকায় লাভের আশা করছেন খামারিরা। মাসে 15,000 টাকা বেতন পাইতে আছি, বিভিন্ন প্রতিষ্ঠানে আছে, আমরা আমার কোম্পানি প্রতিষ্ঠানে ভালো দেখতে আছে। খোল, ভুসি, ভুট্টা এগুলাই আর নিয়মিত গোসল করাই, এতে গরুগুলা আলহামদুলিল্লাহ ভালো। দিন আইনা দিন খায়, তার এদিকে দিন মজুরি দিল, দেখেছে কোম্পানিরও লাভ, আমগো লাভ। চাহিদা থাকার কারণে আমরা আগামীতে ইনশাল্লাহ আরো ডাবল করার একটা আশা করতেছি আর কি। ভারতে গরু যদি প্রবেশ না করে তাহলে আমি কেন বাংলাদেশে কোনো খামারই লস থাকবো না। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার তথ্য অনুযায়ী জেলায় কুরবানির চাহিদা রয়েছে ৭৬,০০০-এর বেশি পশুর, আর প্রস্তুত আছে প্রায় ৬৩,০০০। তালহা জুবায়ের, এখন চাঁদপুর।
গত বছরের চেয়ে 150 টাকা বাড়িয়ে ছোট গরুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। এবারের বিষয়ে ন্যায্য মূল্য নিশ্চিতে কাঁচা চামড়া এবং ব্লু ওয়েট রপ্তানির শর্ত 3 মাসের জন্য শিথিল করছে সরকার। আর কোরবানির বর্জ্য অপসারণ করা হবে 12 ঘন্টার মধ্যেই। সড়কে বসতে দেওয়া হবে না হাট। আর ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় জনগণের জানমালের নিরাপত্তায় তৎপর থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। বিস্তারিত আসিফ ইকবাল খানের প্রতিবেদনে। কোরবানির পশুর চামড়ার দাম নিয়ে প্রতি বছরই থাকে বিস্তর অভিযোগ। ন্যায্য মূল্য না পেয়ে শেষমেশ চামড়া রাস্তায় ফেলেই চলে যেতে দেখা যায় মৌসুমি ব্যবসায়ীদের। কাঁচা চামড়ার পাইকারদেরও লবণের দাম বাড়ানোর অভিযোগ সহ আছে নানা অভিযোগ। সিন্ডিকেটের দৌরাত্ম্যের খবর থাকে প্রতি বছরই। রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা জানান, কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতে সারা দেশের মাদ্রাসা ও এতিমখানাগুলোতে বিনামূল্যে সরবরাহ করা হবে 30,000 টন লবণ। অধিকাংশ ক্ষেত্রেই কোনো একটা মাদ্রাসা বা এতিমখানায় চামড়াটা দান করে দেন। উপদেষ্টা জানান, এবার কোরবানির ঈদে ঢাকায় লবণযুক্ত ছোট আকারের গরুর চামড়ার মূল্য নির্ধারণ করা হয়েছে 1350 টাকা, যা ঢাকার বাইরে 1150 টাকা। গতবার যা ছিল 1200 ও 1000 টাকা। স্কোয়ার ফিট মাপাটা বিক্রয় পর্যায়ে একটু জটিল, এই জন্য আমরা একটা আস্ত চামড়ার মূল্য ওটাতেই নির্দিষ্ট থাকতে চাই। খাসির ক্ষেত্রে আমরা যেটা বলেছি 22 থেকে 27 টাকা এবং বকরির ক্ষেত্রে আমরা বলেছি 20 থেকে 22 টাকা। আর গরুর চামড়ার ক্ষেত্রে আমরা বলেছি যে এটা কি 60 থেকে 65 টাকা, 60 থেকে 65 টাকা ঢাকায় এবং ঢাকার বাইরে 55 থেকে 60 টাকা। বাট মূলত আমরা যেটাকে ইনসিস্ট করতে চাচ্ছি বা যেটাকে আমরা বলতে চাচ্ছি সেটা হচ্ছে পূর্ণ একটা চামড়ার দাম মিনিমাম 1350 টাকা ঢাকার ভিতরে এবং 1150 টাকা ঢাকার বাইরে, এবং এটা আমরা লবণযুক্ত চামড়ার ক্ষেত্রেই কথাটা বলছি। ঢাকা থেকে অন্য জেলায় বা অন্য জেলা থেকে ঢাকায় কাঁচা চামড়া ঈদের পর অন্তত 15 দিন পর্যন্ত পরিবহন করা যাবে না। কাঁচা চামড়া এবং ব্লু ওয়েট রপ্তানির শর্ত 3 মাসের জন্য শিথিল করা হবে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। কাঁচা চামড়া অথবা ওয়েট ব্লু চামড়া সাময়িকভাবে যেটা বাংলাদেশ থেকে রপ্তানি নিষিদ্ধ তালিকায় ছিল, এই নিষিদ্ধ তালিকা থেকে আমরা তুলে দিচ্ছি, সো দ্যাট ইন্টারন্যাশনাল মার্কেটে সরাসরি যদি স্থানীয় বাজারে এই মূল্য পাওয়া না যায়, যদি চেষ্টা করেন যেন আন্তর্জাতিক বাজারে সরাসরি বিক্রি করে দিতে পারেন। এদিকে সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষে পশুর হাট ও কাঁচা চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনা ও আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় কুরবানির বর্জ্য ও নিরাপত্তা বিষয়ে আলোচনা হয়। হাটের মধ্যে নকল টাকার মেশিন এবং দেওয়া, সাপোর্ট দেওয়া, ব্যাংকগুলোকে ওখানে মোবাইল ব্যাংকিং ও অন্যান্য ব্যাংকিং এর যে স্টল দেওয়া, এই ধরনের সকল ধরনের প্রস্তুতি আমরা গ্রহণ করেছি। 20টা হাটের ব্যবস্থা করা হচ্ছে এবং 20টা হাটে যেন সার্বিক নিরাপত্তা ঠিকঠাক থাকে। এগুলি কোনো অবস্থায় রাস্তায় নামানো যাবে না। এটার জন্য প্রত্যেকটা হাট তার নিজস্ব বন্দোবস্ত করবে, যেটা নিয়ে রাস্তা থেকে অনেক দূরে হবে। সড়কে কোনো হাট বসতে দেওয়া হবে না বলেও জানানো হয় ব্রিফিংয়ে। এই বর্জ্যগুলি যেন যত তাড়াতাড়ি সম্ভব। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। দেশে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জুলাইয়ের সকল শক্তিকে ঐক্যবদ্ধ করতে সমাবেশ করেছে জুলাই ঐক্য। সব রাজনৈতিক ও মতাদর্শিক মতভেদ ভুলে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন সমাবেশে যোগ দেয়া জুলাই বিপ্লবের শহীদ পরিবারের সদস্য ও আহতরা। জাওয়াদ মাহমুদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। 24 জুলাইয়ে ছাত্র জনতার অকাতরে জীবনদান ও রক্তের বিনিময়ে স্বৈরাচারের কবল থেকে মুক্তি পায় দেশ। কিন্তু মপতন্ত্র, রাষ্ট্র সংস্কার সহ নানা ইস্যুতে বারবার আলোচনা এসেছে বাংলাদেশকে ঘিরে ভারতীয় আধিপত্যবাদের প্রভাব। আলেম সমাজ, ইনকলাব মঞ্চ, আপ বাংলাদেশের মতো 35টি সংগঠনের উপস্থিতিতে শুরু হয় আধিপত্য বিরোধী সমাবেশ। সমাবেশে যোগ দিয়ে আহত ও শহীদ পরিবারের সদস্যরা জুলাইয়ের ঐক্যকে ধরে রাখার আহ্বান জানান। সমাবেশে বক্তব্যকালে জুলাইয়ের সংগঠকরা বলেন, দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধেই জুলাইয়ে মানুষ জীবন উৎসর্গ করেছিল। হাসিনার মতে একই পরিণতি হতে পারে, আপনারা তাই সাবধান হয়ে যান। জুলাই ঘোষণাপত্র যারা দিবে না তারা ভারতীয় বক্সি ছাড়া আর কিছুই হতে পারে না। সেনাপ্রধান, ইনাফ ইজ ইনাফ। যে পর্যন্ত হয়েছে আর এক সেকেন্ডও আপনারা বাড়তে দিবেন না। বাংলাদেশের জুলাই বেঁচে থাকতে আর একটা 1-11 হতে দেয়া হবে না। বিপ্লবী জনতা তার রাস্তায় নেমেছিল, তারা স্লোগান দিয়েছিল, নারে তাকবীর,
দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। তারা দিল্লির দাদাগিরির বিরুদ্ধে এবং আল্লাহর সার্বভৌমত্বের পক্ষে তারা স্লোগান দিয়েছিল, আজাদের পক্ষে স্লোগান দিয়েছিল। সমাবেশে একাত্মতা প্রকাশ করতে আসেন বিএনপি, জামায়াত, গণ অধিকার পরিষদের মতো একাধিক রাজনৈতিক দলের নেতারা। অভিযোগ করেন, জুলাইকে বানচালের জন্য দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে। রাজনৈতিক দলগুলোর সাথে জুলাইয়ের শক্তির সাথে আজকে যে সরকারের দূরত্ব, এর কারণটা কি? জুলাইয়ের সমস্ত শক্তিকে দূরে ঠেলে দিয়ে কতিপয় কথিত মাস্টার মাইন্ডের পরামর্শে তারা সরকার পরিচালনা করতে গিয়েছিল। জুলাই গণঅভ্যুত্থানকে বানচাল করার জন্য যে ষড়যন্ত্র শুরু হয়েছে, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সকল পথ ভুলে গিয়ে সকল রাজনৈতিক সংগঠন, সকল সামাজিক সংগঠনকে এক কাতারে এসে সেই ষড়যন্ত্র মোকাবেলায় আমাদেরকে ভূমিকা রাখতে হবে। আর কতদিন, আর কতকাল আমরা সরকারের কাছে বলবো আমার ভাইদের পাশে দাঁড়ান? আমরা তো এই কারণে আমার ভাইরা জীবন দিয়েছে, তারা তো ক্ষমতায় যাওয়ার জন্য জীবন দেয় নাই। সকল রাজনৈতিক ও মতাদর্শিক বিভাজন ভুলে জুলাইয়ে শহীদ ও আহতদের আকাঙ্ক্ষাকে ধারণ করেই আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবাই ঐক্যবদ্ধ থাকার প্রত্যাশা ব্যক্ত করা হয় সমাবেশ থেকে। জওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। শিগগিরই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। কুমিল্লায় ৩ দিনব্যাপী কবির ১২৬তম জন্মবার্ষিকী অনুষ্ঠানের শুরুতে কথা বলেন তিনি। একটা কথা বলতে চাই যে আমরা অনেক কাল সিলেক্টিভ ইতিহাস চর্চা করেছি। সিলেক্টিভ ইতিহাস মানে হচ্ছে ধরেন ইতিহাসের একটা পর্যায় পর্যন্ত আলোচনা করেছি, এর আগে করিনি। এটা আমার মনে হয় দূর করা উচিত। এটা দূর করলে নজরুল এবং নজরুলের প্রাসঙ্গিকতা মনে হয় এই বাংলাদেশের বা ভারতবর্ষের রাজনীতির ক্ষেত্রে অনেক প্রাসঙ্গিক হয়ে উঠবে। শেষ করব শান্তবাজার। তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ভাগ হচ্ছে না এনবিআর, বিক্ষুব্ধদের দাবি মেনে নিল সরকার। অর্থ মন্ত্রণালয়ের অধীনে হবে স্বতন্ত্র বিভাগ। 31 জুলাইয়ের মধ্যে অধ্যাদেশে সংশোধন। অভিমানের সুযোগ নেই সরকারের, ডিসেম্বরে নির্বাচন দাবি বিএনপি। সরকারের মেয়াদ বৃদ্ধির পক্ষে নয় জামাত, অন্যান্য দলের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক। সংস্কার নিয়ে 33 দলের বৈঠকেও আসেনি সমঝোতা। দ্বিমতের বিষয়গুলো শিগগিরই জনসম্মুখে প্রকাশ করবে ঐকমত্য কমিশন। জুলাই হত্যাকাণ্ডের বিচার শুরু। চানখাঁরপুলে আনাজসহ 6 হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল। পলাতক 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। সরকারি চাকরি অধ্যাদেশের প্রতিবাদে সচিবালয়ে বিক্ষোভ। ষড়যন্ত্রের অভিযোগ হাসনাতের, আবারও বিক্ষোভ নগর ভবনে। শেষ করছে শান্তবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।